আসসালামু আলাইকুম। আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় সরকারিভাবে দক্ষিণ কোরিয়া যেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো আপনি কিভাবে দক্ষিণ কোরিয়া যাবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কিভাবে ভাষা শিখবেন এবং পরীক্ষা কিভাবে দিবেন, পরীক্ষায় কি কি ধরনের প্রশ্ন হয় ইন ডিটেলস এই সম্পর্কে। হ্যাঁ, এখানে কি বলছে, সরকারিভাবে দক্ষিণ কোরিয়ার চাকরির সুযোগ। বেতন কত? বেতন থেকে আড়াই থেকে আপনার ৩ লক্ষ টাকা। হ্যাঁ, এটা সত্যি কথা। কোরিয়ার যে বেতনটা হয় আপনার, এটা অনেক উচ্চ বেতন। উচ্চ বেতন দেওয়ার কারণে অনেক মানুষ কোরিয়া যাওয়ার জন্য একটু মরিয়া হয়ে থাকে। হ্যাঁ, এখন বেতন সম্পর্কে এগুলো আমি একটু পরে আলোচনা করতেছি। আমি যে বেসিক যে বিষয়গুলো আছে এগুলো আপনাদের বলে দেওয়ার চেষ্টা করতেছি। হ্যাঁ, এখানে কি আছে, বাংলাদেশ রাষ্ট্রীয় মালিকানাধীন জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান বুএসএল। বুএসএল কথা তো আপনি অবশ্যই শুনেছেন। এই বুএসএল এর কাজ কি, যেটা বাংলাদেশের যে জনশক্তি আছে, অর্থাৎ বাংলাদেশ থেকে মানুষ বিভিন্ন দেশে প্রেরণ করে থাকে। হ্যাঁ, এইটার মাধ্যমে কি করে, 2008 সাল পর্যন্ত সরকারিভাবে দক্ষিণ কোরিয়ায় গেছে মোট 31,050 জন কর্মী। কি বলছে? 31,050 জন কর্মী। অর্থাৎ এই যে বুএসএল এর মাধ্যমে দক্ষিণ কোরিয়া 2008 সাল পর্যন্ত মোট কর্মী কাছে কত হয়? 31,050 জন। হ্যাঁ, এবার আপনার 2022-23 সালে এক বছরের দেশটিতে কাজের সুযোগ পেয়েছে 6,749 জন বাংলাদেশি। অর্থাৎ এই যে গত বছর 2022 থেকে 23 সাল পর্যন্ত এই যে দক্ষিণ কোরিয়াতে কাজের সুযোগ পেয়েছে কতজন লোক? 6,749 জন বাংলাদেশি। প্রতি বছর ভাষায়, যেখানে কি বলছে, প্রতি বছর ভাষা দক্ষতা পরীক্ষার মাধ্যমে 70% ও লটারির মাধ্যমে 30% কর্মী দক্ষিণ কোরিয়ায় যাওয়ার সুযোগ পায়। এইটা এখানে একটু বুঝেন। বলছে যে আপনি যদি ভাষা শিখা দেখেন, কোরিয়ার এখনো পর্যন্ত এখন আমি যে ভিডিওটা তৈরি করতেছি 2024 সাল, এই 24 সালের এখনো পর্যন্ত আপনি দুটো প্রসেসে দক্ষিণ কোরিয়া যেতে পারবেন যদি ইপিএস এর মাধ্যমে আপনি যান। তাহলে একটা হলো কি, আপনার ভাষা শিখার পরীক্ষা, কি বলছি, ভাষা দক্ষতা পরীক্ষা। আর একটা হলো কি, লটারি পরীক্ষা। এখন লটারি আর ভাষা দক্ষতা যদি একটু এক্সপ্লেন করি আমি আপনাদের। ভাষা দক্ষতাটা কি? ভাষা দক্ষতা হলো কি, আপনি আগে কোরিয়ান ভাষা শিখলেন, এরপর পরীক্ষা অ্যাটেন্ড করলেন। আর লটারিটা হলো কি, আপনি আগে লটারি ধরলেন, লটারিতে যদি আপনার নাম আসে, এরপর আপনি ভাষা শিখলেন, এরপর পরীক্ষা দিলেন। কিন্তু ভাষা দক্ষতার ক্ষেত্রে আপনার কিন্তু লটারি লাগবে না। আপনি যদি আগে ভাষা শিখেন, আপনি আবেদন করতে পারলেই কি করতে পারবেন, দক্ষিণ কোরিয়ায় পরীক্ষা দিতে পারবেন। এবার এখানে কি বলছে যে 70%, অর্থাৎ আমি আমার এই ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে দেখেছি যে পারদর্শিতে যারা পরীক্ষা দেয়, অর্থাৎ ভাষা পারদর্শিতে পরীক্ষা দিয়ে যারা রোস্টারভুক্ত হয়, তাদের থেকে ম্যাক্সিমাম কর্মী নিয়ে থাকে, লটারির থেকে তুলনামূলক একটু কম যায়। এবার এখানে কি বলছে, যেসব খাতে কাজের সুযোগ। বুয়েসেল এর প্রধান বুয়েসেল এর প্রধান ফোকাল পয়েন্ট কর্মকর্তা ও উপস্থাপক নূর আহমেদ জানান, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম, আমরা যেটাকে বলি ইপিএস বলি। হ্যাঁ, ইপিএস এর পূর্ণরূপ কি? ইপিএস এর পূর্ণরূপ হলো আপনার কি, এমপ্লয়মেন্ট পারমিট সিস্টেম। এটা হলো ইপিএস এর পূর্ণরূপ। আওতায় 2008 সাল থেকে বাংলাদেশ থেকে সরকারিভাবে দক্ষিণ কোরিয়া কর্মী পাঠানোর শুরু হয়েছে। অর্থাৎ যে ইপিএস এর মাধ্যমে সরকারিভাবে যে দক্ষিণ কোরিয়া কর্মী পাঠানোর যে প্রসেসিংটা, সেটা 2008 সাল থেকেই শুরু হয়েছিল। সাধারণত অটোমোবাইল, টেক্সটাইল, কৃষিখাত, খাদ্য সহ বিভিন্ন খাতে সাধারণ ও কমিটেড স্পেশাল সিবিটি, এই দুই ধরনের কর্মী নিয়ে থাকে। দেখেন, এই যে স্পেশাল সিবিটি, এগুলো কিন্তু আপনাদের পরে, অর্থাৎ আপনি যখন কোরিয়াতে যাবেন, একটা কোরিয়ার পরীক্ষা আছে। আপনি যদি ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান, তাহলে এই বিষয়গুলো আপাতত এখানে স্কিপ করেন। এই যে সিবিটি, এগুলো আপনি যখন E9 পরীক্ষা দিবেন, মানে লেভেল আপ কোরিয়া যাওয়ার পর যখন পরীক্ষা দিবেন, তখন এগুলো আলোচনা এখন না করে আপনাদের মাথা হ্যাং করতে চাচ্ছি না। আমি জাস্ট সাধারণ বলতে চাচ্ছি। এখানে কি বলছে, আপনি যে কোরিয়া যাবেন, কোরিয়া গিয়ে কি কি কাজ করতে পারবেন। দেখেন, এখানে কি অটোমোবাইল আর টেক্সটাইল দেওয়া আছে, হ্যাঁ, আর কৃষি খাত দেওয়া আছে। আপনি যদি আপডেট থাকেন ইপিএস এর জগতে, তাহলে আপনি জানবেন যে এটা কিন্তু 23 সালের একটা প্রতিবেদন। হ্যাঁ, কিন্তু 24 সালে কিন্তু আমাদের এই যে কি বলে, কোম্পানিতে যারা চাকরি করে তাদের কিন্তু আপনি এই যে কৃষি খাতে যেতে পারবেন, আপনি যদি চান মৎস্য খাতে যেতে পারবেন, আপনি যদি চান এই যে উৎপাদন খাতে যেতে পারবেন। হ্যাঁ, আপনি এগুলো কিন্তু যেতে পারবেন। এটা আপনার চয়েসের উপর ডিপেন্ড করে আপনি কোন খাতে কোরিয়াতে কাজ করার জন্য যাবেন। এখন সুযোগ কাদের জন্য, অর্থাৎ কারা দক্ষিণ কোরিয়া যেতে পারবে। এখানে কতে কি আছে, শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে ন্যূনতম এসএসসি বা সমমান, অথবা কি আছে, ভোকেশনাল বা ডিপ্লোমা ডিগ্রি। আপনার যদি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি বা সমমান অথবা ভোকেশনাল বা ডিপ্লোমা ডিগ্রি থাকে, তাহলে আপনি কোরিয়া যেতে পারবেন। এখন আপনার বয়স কত? আপনার বয়স ওনারা নির্ধারণ করে দিচ্ছে, যদি 18 থেকে 39 বছর হয়। যদি 18 থেকে 39 বছর বয়স আপনার হয়, তাহলে আপনি দক্ষিণ কোরিয়ার জন্য
দক্ষিণ কোরিয়ার পরীক্ষা দিতে পারবেন বা দক্ষিণ কোরিয়া যেতে পারবেন। এখন এখানে কি আছে, ঘরের মধ্যে কি আছে, কোরিয়ান ভাষা বোঝা, লেখা ও বলার পারদর্শিতা। অর্থাৎ আপনি প্রথম কোরিয়ান ভাষা শিখবেন, ভাষা শিখলে আপনি কিন্তু কোরিয়ান ভাষা বুঝতে পারবেন। যদি শব্দার্থ অনেক বেশি জানেন তাহলে কিন্তু আপনি যত বেশি শব্দার্থ জানবেন তত বেশি আপনি কোরিয়ান ভাষা ভালো পারবেন। এরপর লেখা ও বলার পারদর্শিতা। বলার পারদর্শিতা বলতে কি, আপনি ধরেই তো একটা ভাষা কিন্তু শিখাবে, মুখের কথা না যে আপনি ধরলেন ভাষা শিখলেন। আপনি যখন ভাইবা দিবেন তখন আপনাকে কিছু বেসিক প্রশ্ন করা হবে, যে কোরিয়ার যারা আপনার ভাইবাটা নিবে তারা, তবে ওইগুলো আপনি নিঃসন্দেহে ওইগুলো অ্যান্সার করতে পারবেন। যখন আপনি ভাষা শিখবেন ওইগুলো আপনাদের কোরিয়ান, আপনি যেই সেন্টার থেকে ভাষা শিখবেন সেখানে শিখিয়ে দেওয়া হবে। এবার কি হচ্ছে, এখানে কালার ব্লাইন্ড বা রং বোঝার দুর্বলতা নেই। অর্থাৎ কালার ব্লাইন্ড কি, এগুলো আপনাদের এইরকম একটা বৃত্তের মতো থাকে, কি বলছে, এরকম বৃত্তের মতো থাকে, বৃত্তের মধ্যে আপনাদের বিভিন্ন সংখ্যা থাকে, হ্যাঁ, এই সংখ্যাটা এগুলো কালার দিয়ে দেওয়া থাকে। আমি যদিও আমার এই ইউটিউব চ্যানেলে প্লে লিস্টে আপনারা কালার ব্লাইন্ড একটা ভিডিও আপলোড দেওয়া থাকবে অথবা দিব আমি, ওইখানে আপনারা ভালো বোঝার জন্য বুঝে নেবেন। অর্থ আপনি কালার ব্লাইন্ড সম্পর্কে, যেহেতু কুরিয়ার সম্পর্কে এখন নতুন আসছেন, কালার ব্লাইন্ডটা নাও বুঝতে পারেন অথবা আপনি বুঝতে পারেন, যদি না বুঝেন তাহলে আপনি আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন। অথবা আমি এখানে বলে দিচ্ছি, এখানে বলে যদি প্রথমবার হয় আপনি কিন্তু বুঝবেন না, আমি যতটুকু বুঝেন আমি ততটুকু আপনাকে বলে দিই। এখানে একটা গোল একটা থাকবে আপনার, হ্যাঁ, বৃত্তাকারের মতো থাকবে, এটা কারণ এখানে বিভিন্ন কালার দিয়ে আপনার সংখ্যা লেখা থাকবে, কি বলছি, বিভিন্ন কালার দিয়ে আপনার সংখ্যা লেখা থাকবে, যেমন 10, 20, 29, 75, 51, 9, 54, যে কোনো কিছু লেখা থাকতে পারে। এখন আপনি এটা বুঝতে হবে। যদি আপনি বুঝেন তাহলে আপনার কি চোখের সমস্যা নেই, যদি আপনি না বুঝেন তাহলে আপনার চোখের সমস্যা আছে। যদি আপনার চোখের এই সমস্যাটা থাকে তাহলে আপনি কোরিয়া যেতে পারবেন না। আপনি যদি 200-তে 200 পান তারপরে আপনি বাদ, অর্থাৎ আপনি আগে কালার ব্লাইন্ডটা টেস্ট করে নেবেন। যদি আপনার কালার ব্লাইন্ড ঠিক থাকে তাহলে আপনি কোরিয়ান ভাষা শিখেন। অথবা আপনি এত কষ্ট করে ভাষা শিখলেন, পরীক্ষা দিলেন, এত টাকা খরচ করলেন, কিন্তু পরে দেখলেন যে আপনার কালার ব্লাইন্ডে আপনার সমস্যা, তখন কিন্তু আপনি কোরিয়া যেতে পারবেন না, আপনার আবেদনটা বাতিল হয়ে যাবে। এখন এখানে বলছে যারা এর আগে দক্ষিণ কোরিয়ায় E9 বা E10 ভিসায় গিয়ে সব মিলিয়ে 5 বছরের বেশি থাকেননি বা অবৈধভাবে অবস্থান করেননি, এইটা হলো মানে কোরিয়া থেকে যারা E9 বা E10 ভিসায় গিয়েছিল, এরপর 5 বছরের কম সময় চলে আসছে, এটা তাদের জন্য, এটা আপনাদের জন্য না। আপনারা যারা নতুন কোরিয়া যাবেন, এই 5 নাম্বারটা আপনাদের জন্য না। এটা নিয়ে এখন মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। এবার 6 নাম্বারে কি আছে, বৈধ ও হালনাগাদ মেশিন রিডেবল পাসপোর্ট আছে যাদের, অর্থাৎ আপনার বৈধ একটি পাসপোর্ট যদি থাকে আপনি কোরিয়ায় যেতে পারবেন, এছাড়া আপনি কোরিয়ায় যেতে পারবেন না। ফৌজদারি অপরাধে কখনো জেল জরিমানা বা শাস্তি হয়নি এমন প্রার্থীর, অর্থাৎ আপনার নামে যদি কেস থাকে অথবা আপনি জেল জরিমানা করছেন এমন প্রার্থী যদি আপনি হন তাহলে কিন্তু আপনি যেতে পারবেন না কোরিয়াতে, হ্যাঁ। আপনার মধ্যে কেস থাকতে পারবে না, কোনো জেল জরিমানা এরকম কোনো প্রার্থী যদি থাকেন আপনারা, তাহলে দক্ষিণ কোরিয়া যেতে পারবেন না। শিখতে হবে ভাষা। আমরা প্রথম শিখলাম, কি শিখলাম, এই যে কারা যেতে পারবে কি, ন্যূনতম এসএসসি পাস যারা করছে তারা যেতে পারবে, যাদের বয়স 18 থেকে 39 বছর পর্যন্ত তারা যেতে পারবে। কোরিয়ান ভাষা যে আপনার ভাষা বুঝতে হবে, লিখতে হবে, এমনকি বলার পারদর্শিতা থাকতে হবে। আপনার কালার ব্যান্ডের দুর্বলতা থাকলে আপনি যেতে পারবেন না। এরপর যদি আপনাকে এটা কি বলছি, আপনার সঠিক অথবা একটা বৈধ পাসপোর্ট থাকতে হবে। এবার আপনার বিরুদ্ধে যদি কোনো মামলা না থাকে তাহলে আপনি কোরিয়ায় যেতে পারবেন। আবার শিখতে হবে ভাষা। আপনি ভাষাটা কিভাবে শিখবেন, এখানে কি বলছে, বিকেটিটিসি মিরপুর ও আইএমটি মুন্সিগঞ্জের প্রাক্তন শিক্ষক ও বুয়েসেলের প্রি ডিপাসারের ট্রেনার ফখরুল আহমেদ জানান, দক্ষিণ কোরিয়ায় কাজের যাওয়ার জন্য প্রথমেই শিখতে হবে কোরিয়ান ভাষা। অর্থাৎ আপনি যদি দক্ষিণ কোরিয়া যেতে চান তাহলে সর্বপ্রথম আপনাকে কোরিয়ান ভাষা শিখতে হবে, হ্যাঁ, কারণ দক্ষিণ কোরিয়ার হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, আপনি এইচআরডি কোরিয়ার নাম শুনছেন, এইচআরডি কোরিয়ার নাম হয়তো বা নাও শুনতে পারেন যেহেতু আপনি এখানে নতুন। আপনি এইচআরডি কোরিয়ার মাধ্যমে, এইচআরডি কোরিয়ার পুনরূপ কি হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট কর্তৃপক্ষ মূলত কোরিয়ান ভাষার যোগ্যতা পরীক্ষা বা যাচাই পরীক্ষা নেয়। অর্থাৎ এই সাইডে কোরিয়া, এরাই কি করে, আপনি যে কোরিয়া যাবেন আপনার যে পরীক্ষাটা কারা নেবে, এই সাইডে কোরিয়াই নিবে। ভাষা যাচাই পরীক্ষায় কোরিয়ান ভাষা বলা, লেখা ও বোঝার দক্ষতা দেখাতে হয়। এখন কোরিয়ান পরীক্ষাটা কেমন হয় দেখেন, এখানে যেহেতু পরীক্ষার বিষয়টা আসছে আমি একটু আলোচনা করি। আপনাদের পরীক্ষায় টোটাল 40টা প্রশ্ন হয়, কি বলছি, টোটাল 40টা প্রশ্ন হয়। 40টা প্রশ্নে আপনার 1 থেকে 20 পর্যন্ত থাকে রিডিং, আর 21 থেকে 40 পর্যন্ত থাকে কি লিসেনিং। রিডিংটা হলো আপনার, আমরা এমসিকিউ যেভাবে দাগাই না, রিডিং লিসেনিং একই কথা, এমসিকিউ যেভাবে দাগাই ওইরকম ভাবে আপনাদের প্রশ্ন হয়। এবার লিসেনিং এ কি হয়, আপনার প্রশ্নটা আপনার ইতে থাকে,
এই অডিও ট্র্যাকে থাকে আর অ্যান্সারগুলো আপনার দেওয়া থাকে। কি বলছি, আপনার যে প্রশ্নটা কিন্তু আপনার দেখতে পারবেন না। এটা অডিও ট্র্যাকের মধ্যে আপনি যখন অডিও ট্র্যাকটা চালিয়ে দেবেন তখন ওইটার মধ্যে আপনার প্রশ্ন বলবে। আর এই প্রশ্ন দেখে আপনার চারটা অ্যান্সার আপনার বাছাই করতে হবে। চারটা যে অপশন থাকে আপনার, সেটা আপনার বাছাই করতে হবে। বাছাইয়ের মধ্যে যেটা আপনার ওই প্রশ্নের সাথে যায় আপনাকে সেটাই বাছাই করতে হবে। আমি আবারও বলছি, হয়তোবা আপনি যেহেতু প্রথম আপনি বুঝতেছেন না। আপনার এক থেকে কি বলছি, 1 থেকে 20 পর্যন্ত হবে আপনার রিডিং, এবং 21 থেকে 50 পর্যন্ত আপনার হবে কি লিসেনিং। লিসেনিং এর মধ্যে আপনার প্রশ্নটা দেওয়া থাকবে না, প্রশ্নটা অডিও আকারে দেওয়া থাকবে। আপনি ওই প্রশ্নটা অডিও আকারে শুনে আপনার সঠিক উত্তরটা বাছাই করতে হবে। যে চারটা অপশন কিন্তু দেওয়া থাকবে, প্রশ্নটা দেওয়া থাকবে না, প্রশ্নটা অডিও আকারে আপনার দেওয়া থাকবে। আর এই যে চারটা অপশন, সেই প্রশ্নের চারটা অপশনের যে কোনো একটা আপনার সঠিক অ্যান্সার আছে। এখন ওইটা প্রশ্নটা শুনে আপনাকে বাছাই করতে হবে। প্রত্যেকটা প্রশ্নের জন্য আপনারা পাবেন 5 মার্ক করে। 40টা প্রশ্ন হয়, 40টা প্রশ্নের জন্য আপনাকে 200 মার্ক। হ্যাঁ, এটা হলো আপনার পরীক্ষা। এখন দক্ষিণ কোরিয়া আমরা পড়ছি পরীক্ষা নিয়ে। ভাষা যাচাই পরীক্ষায় কোরিয়ান ভাষা বলা, লেখার দক্ষতা দেখাতে হয়। দেশের বিভাগীয় জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি টেকনিক্যাল ট্রেনিং সেন্টার অথবা টিটিসি থেকে কোরিয়ান ভাষার সার্টিফিকেটের কোর্স করার সুযোগ আছে। অর্থাৎ আপনি যে কোরিয়ান ভাষাটা শিখবেন, এখন কথা বলবে যে কিভাবে ভাষাটা শিখবেন। আপনি চাইলে টিটিসি থেকে, অর্থাৎ সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে সেখান থেকে আপনি শিখতে পারেন। এছাড়া ঢাকা সহ বিভাগীয় জেলা ও শহরগুলিতে বেসরকারি অনেক প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমেও কোরিয়ান ভাষা শেখানো হয় অথবা শেখানো যাবে। অর্থাৎ আপনি যদি চান সরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোরিয়ান ভাষাটা শিখতে, তাহলে আপনি পারবেন না। আপনি যদি চান যে বেসরকারি কোনো প্রতিষ্ঠান থেকে কোরিয়ান ভাষা শিখতে, তাহলে আপনি পারবেন। এখন বেসরকারি প্রতিষ্ঠান থেকে শিখলে আপনাকে কি কি করতে হবে, টাকাটা একটু বেশি দিতে হবে। এখন এটা প্রতিষ্ঠান ভেদে, কোনো কোনো প্রতিষ্ঠানে আপনি 15,000 টাকা নেয়, কোনো কোনো প্রতিষ্ঠানে আপনার 20,000 টাকা, কেউ বা 25,000 টাকা, আবার কেউ বা 30,000 টাকাও রাখে। হ্যাঁ, এটা প্রতিষ্ঠান ভেদে আলাদা। তবে আমি যতটুকু জানি যে বেসরকারি ভাবে শিখলে আপনাদের ভালো হবে। ওই সরকারের যে অবস্থা আর কি, সরকারের যে প্রতিষ্ঠান, এগুলো আর নতুন করে কি বলবো। তবে আপনি চাইলে সরকারিভাবে শিখতে পারেন, আবার আপনি চাইলে কিন্তু ইউটিউব থেকেও শিখতে পারেন। হ্যাঁ, এখন কিন্তু আপনি ইউটিউব থেকেও বা অনেক চ্যানেল ভাষা শিখাচ্ছে। আমাদের এই চ্যানেলেও কিন্তু ইউটিউব থেকে সরকারি ফ্রিতে আপনাদের এই ভাষাটা শেখানো হচ্ছে। আপনারা চাইলে প্লে লিস্টে আপনারা কোরিয়ান বেসিক ক্লাস পাবেন, এরপর অ্যাডভান্স ক্লাস পাবেন, অধ্যায়ভিত্তিক ক্লাস পাবেন, আপনারা অধ্যায়ভিত্তিক শব্দার্থ পাবেন। এগুলো থেকে আপনারা শিখে নিতে পারেন। এখন নিবন্ধনটা কি এখানে আলোচনা করলাম। আপনি ভাষা পরীক্ষা কিভাবে হয়, কিভাবে আপনি কোথা থেকে ভাষা শিখবেন, এখানে নিবন্ধন পদ্ধতি, আপনি যে কোরিয়ান ভাষায় অংশগ্রহণ করবেন সেটা আপনি কিভাবে নিবন্ধন করবেন অথবা কি অ্যাপ্লাই করবেন। দক্ষিণ কোরিয়ায় মানব সম্পদ উন্নয়ন এইচআরডি কর্তৃপক্ষ চাহিদা অনুসারে বুয়েসেল এর কর্তৃপক্ষ ইপিএস এর আওতায় প্রতি বছর নিবন্ধনের সময়সীমা উল্লেখ করে জাতীয় দৈনিক ও কি বুয়েসেলের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে। অর্থাৎ কি এই সাইডে এখানে মূলত আমাদের যে বুয়েসেলটা আছে, এরা জাস্ট একটা মাধ্যম হিসাবে কাজ করে। হ্যাঁ, সব কার্যক্রম আপনার প্রশ্ন করার ক্ষেত্রে শুরু করে প্রশ্ন করা থেকে শুরু করে পরীক্ষা নেওয়া শুরু করে সব করে কি এই সাইডে। কিন্তু আমাদের এখানে জাস্ট বুয়েসেল জাস্ট আপনাদের কি করে, মাধ্যম হিসাবে কাজ করে। কারণ কি করে, আপনার যখন পরীক্ষা নেওয়ার সময় হবে তখন এইচআরডি কর্তৃক কিন্তু বুয়েসেলকে জানিয়ে দেওয়া হবে যে আমরা আগামী অমুক মাসে পরীক্ষা নিব এত হাজার কর্মীর। অর্থাৎ এইচআরডি কুরিয়ার যদি বলে আমরা সামনের মাসে পরীক্ষা নিব 30,000 কর্মী, কথার কথা আমি বোঝাচ্ছি, তাহলে বুয়েসেল এই নোটিশটি আপনাদের পাবলিশ করবে, যে বলবে কুরিয়ার যারা ভাষা পারদর্শী পরীক্ষা দেন অথবা লটারি যেটাই দেন, আগামী অমুক মাসে পরীক্ষা, আপনাদের আবেদন করতে পারবেন 30,000। এই 30,000-এর বেশি আপনারা একজনও আবেদন করতে পারবেন না। নির্ধারিত তারিখের মধ্যে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে 500 টাকার নিবন্ধন ফি পরিশোধ করে পেমেন্ট ট্রানজ্যাকশন আইডি দিতে হবে। দেখেন এইখানে একটু কথা বলি, আপনারা এটা বুঝবেন না। এখানে যে 500 টাকার কথা বলা হয়েছে, এটা হলো আপনার লটারির মাধ্যম। অর্থাৎ লটারির মাধ্যমটা কেমন, আপনার যখন লটারির জন্য বুয়েসেল যে পাবলিশ করে লটারির, তখন আপনাকে প্রথমে 500 টাকা দিয়ে লটারি ধরতে হয়। 500 টাকা দিয়ে লটারি ধরলে দেখা যায় আপনার 90,000, 1 লাখ, বা কখনো কখনো 1,05,000, 10,000 এমন মানুষ কি করে, এত হাজার মানুষ অ্যাপ্লাই করে। হ্যাঁ, 90,000, 80,000, 75,000 এত মানুষ কি করে, আপনার অ্যাপ্লাই করে। প্রত্যেকেই 500 টাকা করে অ্যাপ্লাই, 500 টাকা, এই অ্যাপ্লাই সময় কত টাকা দিতে হয়, 500 টাকা দিতে হয়। এখন এই যে কথার কথা আমি বলি, যে 70,000 বা 80,000 মানুষ অ্যাপ্লাই করলো, কিন্তু এই 80,000 মানুষের পরীক্ষা কিন্তু এইচআরডি কুরিয়া নেবে না। অর্থাৎ কি আপনার কুরিয়া যাওয়ার জন্য যারা পরীক্ষা দেবে এত মানুষ নেবে না। তারা এটা লটারি সিস্টেমটা এমন, যদি 80,000 ধরে, তারা যদি বলে যে আমরা 20,000 কর্মীর পরীক্ষা নিব, অর্থাৎ এই 80,000 কর্মীর মধ্যে একটা লটারি হয়। এই লটারির মাধ্যমে যারা এই 20,000 কর্মীর নাম আসবে,
তারাই শুধু পরীক্ষা দিতে পারবে। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি আবারও বলছি যে ধরেন লটারিতে পরীক্ষা দেওয়ার জন্য ৮০,০০০ মানুষ কি করলো, অ্যাপ্লাই করলো ৫০০ টাকা দিয়ে। এখন অ্যাপ্লাই করার পর আপনার কি হলো, ৮০,০০০ নাম আসলো, কিন্তু এই সাইডে কুরিয়া বললো যে না, আমরা ৮০,০০০ লোকের পরীক্ষা নিব না, আমরা ২০,০০০ লোকের পরীক্ষা নিব। তাহলে এই ৮০,০০০ লোকের মধ্যে একটা কি হয়, লটারি হয়, যেই ২০,০০০ জনের নাম আসে সেই ২০,০০০ জনের পরীক্ষা হয়। এরপরে আপনি এই ফিলটা পরিশোধ করে ট্রানজাকশন নাম্বারটা আপনি যে করে দিবেন, বিকাশে দিবেন, আপনি ট্রানজাকশন নাম্বারটা সেভ করে রাখবেন। এরপর আপনার যদি নির্ধারিত ফরমের পাসপোর্ট কপি যথাযথ তথ্য কি বলছে পেমেন্টের ট্রানজাকশন আইডিটি উল্লেখ করে বুয়েসেল এর ওয়েবসাইটের মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে। আপনি বুয়েসেল ওয়েবসাইটে ঢুকে আপনি বিকাশ, নগদ অথবা যেটা দিয়ে আপনি আবেদন করেন, আবেদন করবেন। এরপর নিবন্ধন সম্পন্ন হওয়ার পর কনফার্ম বাটনটি ফিল করে সংরক্ষণ করবেন। অর্থাৎ আপনি আবেদন যে করছেন ৫০০ টাকা দিয়ে, এই আবেদন করার পর আপনি যে ফর্মটি আছে সেটি আপনি কিন্তু সংরক্ষণ করে রাখবেন। এবার আসেন আপনি যে প্রার্থী যাচাই প্রক্রিয়া, এই প্রার্থী যাচাই প্রক্রিয়ার যে আমি এটা বললাম, এখানে যে ৮০,০০০ কর্মীর যে গীত গাইলাম আর কি, আপনার যে ৮০,০০০ কর্মী পরীক্ষা দিবে, এখান থেকে আপনার ২০,০০০, ধরেন ২০,০০০ কর্মী পরীক্ষা নিবে, ২০,০০০ জনের মধ্যে কি হয়, একটা লটারি হয়। লটারি হওয়ার পর যে ২০,০০০ জনের নাম আসে, কি বলছে, যেই ২০,০০০ জনের নাম আসে তারা তো পরীক্ষা দেবে। এইবার যারা এই ২০,০০০ জনকে আবার কত টাকা দিতে হবে জানেন, ৩,২০০ টাকা আবারও চূড়ান্ত নিবন্ধনের জন্য আবার তাদের জমা দিতে হবে। কি বলছে, প্রথম আপনি ৫০০ টাকা জমা দিলেন, ৫০০ টাকা জমা দিলেন কি প্রাথমিক আবেদনের জন্য। আপনি প্রাথমিক আবেদন করার পর যখন আপনার নাম আসবে, তখন আপনি আবার চূড়ান্ত আবেদন করার জন্য ৩,২০০ টাকা জমা দিতে হবে। চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন হওয়ার পর কোরিয়ান ভাষার তারিখ, পরীক্ষার সময় ও স্থান জানাবে বুয়েসেল। অর্থাৎ আপনার যে এই যে নিবন্ধনটা করলেন, চূড়ান্ত নিবন্ধন করার পর বুয়েসেল কিন্তু আপনার পরীক্ষা যে দিবেন সেটার কখন দিবেন, কোথায় দিবেন, সেই স্থান কিন্তু বুয়েসেল জানিয়ে দেবে। এবার কি বলছে, ভাষা পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের পরে কম্পিউটার টেস্ট এবং স্কিল টেস্ট, অথবা এটা কি আপনার দক্ষতা টেস্ট নেওয়া হবে। অর্থাৎ আপনি যে পরীক্ষা দিলেন, পরীক্ষা দিয়ে আপনার যদি উত্তীর্ণ হন, তখন কিন্তু আপনাদের স্কিল টেস্ট দিতে হয়, এটা অবশ্যই আপনার অবগত আছেন। এসব পরীক্ষায় নেবে দক্ষিণ কোরিয়ার এইচআরডি কর্তৃপক্ষ প্রতিনিধি। অর্থাৎ এই যে পরীক্ষা নিয়ে যত পরীক্ষা হবে, এগুলো কিন্তু আপনার এইচআরডি কোরিয়ার কর্তৃপক্ষরা পরীক্ষা নেবে। বাংলাদেশের এখানে কেউ, তারা থাকবে, দুই একজন থাকবে, কিন্তু ওনারা জাস্ট বসেই থাকবে, কিছু করতে পারবে না। আপনার মূল যে পরীক্ষাটা, টিচাররা ওরাই সব পরীক্ষা নেবে। পরের ধাপে উত্তীর্ণকারীদের নিজ নিজ এলাকায় সিভিল সার্জন কার্যালয়ে স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। অর্থাৎ আপনার আপনি স্কেলটা প্রথমে পরীক্ষা দিলেন, পরীক্ষা দেওয়ার পর উত্তীর্ণ হলেন, এরপর আপনি স্কিল টেস্ট দিলেন, স্কিল টেস্ট দেওয়ার পরে কিন্তু আপনি উত্তীর্ণ হলেন। এরপর আপনি স্কিল টেস্ট উত্তীর্ণ হওয়ার পর আপনার কিন্তু নিজ দেশের কি বলে, নিজ জেলার সিভিল সার্জনে আপনার কি করতে হবে, স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। স্বাস্থ্য পরীক্ষার সনদ ও বুয়েসেলের নির্ধারিত আবেদন ফর্ম সহ পাসপোর্টের কপি বুয়েসেলের অফিসে জমা দিতে হবে। আপনার এই যে স্বাস্থ্য পরীক্ষার সনদ, বুয়েসেলের নির্ধারিত আবেদনের ফর্মটি, আপনি যে আবেদন করেছিলেন বুয়েসেলের, এবং আপনি যে পাসপোর্টটা আছে, পাসপোর্টের কপিটা আপনার বুয়েসেলে জমা দিতে হবে। এরপর বুয়েসেলের কর্তৃপক্ষ প্রার্থীদের সকল তথ্য দক্ষিণ কোরিয়ার এইচআরডি কর্তৃপক্ষের সার্ভারে সংরক্ষণ করবে। এটাকেই বলে কি, আপনার রোস্টার। আপনি সব কিছু করলেন, চূড়ান্ত পর্যায়ে পরীক্ষা দিলেন, ভাষা দক্ষতা টিকলেন। এরপর আপনি কি করলেন, আপনি কি করলেন, আপনার দক্ষতা পরীক্ষা দিলেন, অর্থাৎ স্কিল টেস্ট পরীক্ষা দিলেন, স্কিল টেস্টে আপনি টিকলেন। এরপর মেডিকেল করলেন, কি করলে আপনাকে এটা কি বলে, স্বাস্থ্য পরীক্ষা করলেন, স্বাস্থ্য পরীক্ষার পর টিকলেন। টিকার পর সব তথ্য আপনি যখন এই সাইডে বুয়েসেলে জমা দিলেন, জমা দেওয়ার পর কোরিয়া এই যে কি বলে এটাকে, বুয়েসেল আপনার এই তথ্যটা দক্ষিণ কোরিয়ার এই সাইডে কর্তৃপক্ষের সার্ভারে সংরক্ষণ করবে। আর এইটাই কি হলো আপনার কি, এটা কি বলে আপনাকে রোস্টার। এই রোস্টারের মেয়াদ ২ বছর। এই ২ বছরের মধ্যে যদি আপনার চাকরি হয় তাহলে আপনি কোরিয়া যাবেন, আর যদি না হয় তাহলে কোরিয়ায় যেতে পারবেন না। এখন এই চাকরি যে কোরিয়ান মালিকরা যে আপনার কি করে, এটাকে বলে যে কর্মী বাছাই করে, এটা কিন্তু তাদের স্বাধীন পেশা। তারা আপনি যে এই যে আপনার যে তথ্যটা জমা দিল, এই তথ্যটা জমা দিলে এই সাইডে কোরিয়ার মধ্যে, কোরিয়ায় যতগুলো মালিক আছে, যতগুলো মালিকের কর্মী লাগবে, তাদের কাছে সব তথ্য পৌঁছে যাবে। এবং ধরেন তাদের একজন কর্মীর প্রয়োজন,
তারা যে কোনো দেশ থেকে নিতে পারে, তারা পাকিস্তান থেকে নিতে পারে, তারা নেপাল থেকে নিতে পারে, তারা ভিয়েতনাম থেকে নিতে পারে, তারা বাংলাদেশ থেকে নিতে পারে, যে কোনো দেশ থেকে তারা নিতে পারে। এখন আপনাকে দেখলো, আপনার ইন্টারভিউ দেখলো তারা, আপনি যখন এই যে ইন্টারভিউ দিবেন, মানে স্কিল টেস্ট দিবেন, তখন কিন্তু আপনাকে তারা প্রশ্ন করবে, এই প্রশ্ন কিন্তু ভিডিও করে রাখে, হ্যাঁ। তখন আপনার সব কিছু দেখার পর যদি মালিক আপনাকে পছন্দ করে, তাহলে আপনাকে মালিক তার কোম্পানির জন্য নিবে। আর যদি পছন্দ না করে, তাহলে আপনাকে নিবে না। অর্থাৎ এই 2 বছরের মধ্যে যদি আপনার চাকরি হয়, তাহলে আপনি কুরিয়ে যেতে পারবেন। আর যদি চাকরি না হয়, তাহলে আপনার ভিসা বাদ, আর কুরিয়ে আপনি যেতে পারবেন না। অর্থাৎ মাথায় রাখবেন, সব কিছু বাদ দিয়ে আমি একটা কথা বলি আপনাদের, সই কথা হয়তো অনেক টিচারই বলবেন। হ্যাঁ, আমি যদিও টিচার না, আমি আপনাদের মতো একজন সাধারণ সাধারণ ছাত্র বলতে পারেন। আমি আপনাদের একটা কথা বলে রাখি, সব কিছু বাদ দিয়ে আপনি দক্ষিণ কোরিয়া নিয়ে পড়ে থাকবেন না। যদি আপনার ভিসা হলে তো ভালো ভাই, কিন্তু না হলে আপনি কি করবেন? সব কিছু বাদ দিলেন, আপনার এইগুলো গেল, ওইগুলো গেল। তাই আপনি যেটাই করেন, পড়াশোনা করেন বা চাকরি করেন, ওইগুলোর পাশাপাশি আপনি দক্ষিণ কোরিয়া পরীক্ষা দিবেন। দিয়ে বসে থাকলেন, যদি হয়ে ভাগ্য থাকলে গেলেন, গিয়ে সমস্যা কি? এবং সেই তথ্য অনুযায়ী, এই যে এখানে আমি যেটা বলছি এটাই বলতেছে, সেই তথ্য দক্ষিণ কোরিয়া কর্তৃপক্ষ যাচাই করে চূড়ান্তভাবে প্রার্থীর তালিকা রোস্টার করে। অর্থাৎ আপনাকে এই যে আপনার যে তথ্যটা এই সাইডে কুরিয়ার মধ্যে পাঠালেন, সেটাও কিন্তু তারা ওখানে যাওয়ার পর বাছাই করবে। বাছাইয়ের পর তারা কি রোস্টার করবে। প্রার্থীদের এই রোস্টারের মেয়াদ 2 বছর। এই যে আমি যেটা বললাম 2 বছর, প্রথম দাফে 1 বছর এবং দ্বিতীয় দাফে 1 বছর। অর্থাৎ প্রথম দাফে আপনাকে রোস্টার হতে পারে, যদি প্রথম বছরে না হয়, আবার দ্বিতীয় বছরে আপনার কি রোস্টার হতে পারে। এই সময়ের মধ্যে পর্যায়ক্রমে ধাপে ধাপে দক্ষিণ কোরিয়ায় নেওয়া হবে নির্বাচিত কর্মীদের। মানে এই 2 বছরের মধ্যে ধাপে ধাপে কি করবে? দক্ষিণ কোরিয়া কর্মী নিবে। রোস্টারভুক্তদের লেবার কন্ট্রাক্টের আওতায় কাজের ভিসা দিবে লোকটি। অর্থাৎ এই যে আপনারা যারা রোস্টারভুক্ত হয়ে থাকবেন, তাদেরকে কিসের লেবার, অর্থাৎ কি শ্রমিকের আওতায় তাদের ভিসা, আপনাদের ভিসা দেওয়া হবে, হ্যাঁ। অর্থাৎ আপনারা শ্রমিক হিসাবে সেখানে গিয়ে কাজ করবেন। এখন এখানে কি আছে? প্রশিক্ষণ, ভেরিফিকেশন ও যাবতীয় ফি, এগুলো আপাতত এখন আপনাদের না জানলে হবে, হ্যাঁ। আপনাদের যতটুকু জানার বিষয় ততটুকু আপনারা জেনে রাখেন। তবে আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, আপনাদের কোরিয়া যাবেন, কোরিয়া যাওয়ার পর কিন্তু আপনারা প্রায় 9 বছর 8 মাস পর্যন্ত, সরি 9 বছর 4 মাস পর্যন্ত আপনারা কাজ করতে পারেন, হ্যাঁ। প্রথম টার্মে 4 বছর 2 মাস, এরপরের টার্মে 4 বছর 2 মাস, সরি 8 বছর 4 মাস আপনারা টোটাল কাজ করতে পারবেন, হ্যাঁ। এরপর কিন্তু আপনারা চাইলেও দক্ষিণ কোরিয়া থাকতে পারবেন না। কিন্তু আপনাদের বেতনটা কিন্তু অনেক বেশি, প্রায় আপনাদের 1,70,000 থেকে 1,85,000 টাকার মতো, হ্যাঁ। এটা হলো বেসিক স্যালারি। এরপর যদি আপনি ওভারটাইম করেন, তাহলে আপনার স্যালারি আরো অনেক বেশি বেশি করতে পারবেন আপনি। তবে একটা কথা মাথায় রাখবেন, আপনি যে কোরিয়া যাবেন, কোরিয়া যাওয়ার পর কিন্তু সৎ থাকেন, হ্যাঁ। যাওয়ার পর একটা বিষয় কিন্তু আপনারা খেয়াল করেছেন, বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু অনেক কম প্রার্থীর ইস্যু হচ্ছে। এটার মূল কারণ হলো, তারা বাংলাদেশিরা দক্ষিণ কোরিয়া যাওয়ার পর তার কোম্পানি চেঞ্জ করে নেয়। কোম্পানি চেঞ্জ করলে আপনার দেশের প্রতি একটা বিরূপ ধারণাও সৃষ্টি হয়। কোম্পানি চেঞ্জ করার একটা সিস্টেম আছে। আপনি গেলেন 1.5 বছর পর, 2 বছর পর একটা কোম্পানি চেঞ্জ করেন। আপনি একজন মালিক আপনাকে নিল দক্ষিণ কোরিয়া, উনি না নিলে কিন্তু আপনি দক্ষিণ কোরিয়া যেতে পারতেন না। অর্থাৎ সে নিচে আপনাকে সিলেক্ট করছে বলেই কিন্তু আপনি দক্ষিণ কোরিয়া যেতে পারলেন। আপনি কি করলেন? 1 মাস পর, 1.5 মাস পর কোম্পানি চেঞ্জ করার চেষ্টা করতেছেন। এখানে এটা করলে কি হয়? আপনি যার খালে যে মানে যে খাবার দিলে আপনি তার থালায় আপনি কি করলেন? ফুটো করলেন। এটা করেন না ভাই। এটা করলে কি হয়? দেশের যে মানুষ আছে এখান থেকে, রোস্টারভুক্ত যারা আছে, তাদের ইস্যু কম হয়। নিজের সৎ সাহস নিয়ে থাকবেন, একটা দৃঢ় প্রতিজ্ঞা করবেন। ওই ওনারা কিন্তু আপনাদের বলে দেয়, আপনি যে কোরিয়া যাবেন, এখানে কিন্তু অনেক হার্ড কাজ, মানে এখানে অনেক কষ্ট আপনাদের করতে হবে। আপনার কিন্তু আরামের জন্য ওনারা নেয় না। কিন্তু আরামের জন্য ওনারা নেয় না, আপনাকে কষ্ট করতে হবে। এটা জানার পর আপনি পরীক্ষা দিলেন, বাসায় উত্তীর্ণ হলেন, রোস্টারভুক্ত হলেন, আপনি কোরিয়া গেলেন। এখন আপনি বলছেন যে কাজ কঠিন বলে আপনি কোম্পানি চেঞ্জ করলেন, এটা বলতে হবে না। তারা কিন্তু আগে আপনাকে সবকিছু বলে রাখছে। মানে এটা জানার পর যারা এরকম কাজ করেন, তারা দয়া করে দেশের মানুষের সাথে গাদ্দারি করেন না, একটা রিকোয়েস্ট আমার থাকবে। এরপরেও আপনারা এই আমাদের এই চ্যানেলের সঙ্গে থাকবেন। যদি ভিডিওতে কোনো কিছু না বোঝার থাকে, আপনার কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনাদেরকে নক দিবেন। আমি দক্ষিণ কোরিয়া সম্পর্কে যত টপিকই আলোচনা হোক না কেন, আমি এই ইউটিউব চ্যানেলে আপলোড দেবো। সকল ধরনের তথ্য পাওয়ার জন্য আপনারা এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি, অথবা আমাদের ফেসবুকেও আমাদের যুক্ত হতে পারে, আমাদের পেজে। আজকে ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। রাখি। আসসালামু আলাইকুম।